আচ্ছা দেখেন, টেক্সটের নাম সিজ দ্য ডে। এটা আপনার ফার্স্ট ইয়ারে নাকি, হ্যাঁ, মানে এই সম্পর্কিত ইনফরমেশন পড়ছেন আর কি। ওকে, যা ফার্স্ট ইয়ারে না, এটা পড়ছিলেন হচ্ছে কোন ইয়ারে, থার্ড ইয়ারে, অ্যান্ড্রু মার্ভেলের হচ্ছে টু হুইস কয় মিস্ট্রেস কবিতাতে। ওকে, তো এখানে এই টার্মটা ছিল সিজ দ্য ডে, মানে যেটার অর্থটা হচ্ছে টু এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট উইদাউট কেয়ারিং ফর দ্য ফিউচার, মানে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা না করে বর্তমানটাকে এনজয় করে, এটাকে বলা হয় সিজ দ্য ডে। সিজ মানে ধরা, ডে মানে হচ্ছে এখানে বোঝাইছে সুযোগকে, তার মানে সুযোগের সদ্ব্যবহার করা অ্যাটলিস্ট। ওকে, এটা কে লিখছে? সল বেলো, যে একজন ইহুদি লেখক। তো এখানে তার সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। আমরা আপাতত মেইন টেক্সটে চলে যাই। মেইন টেক্সট বলতে এখানে ফার্স্টে ক্যারেক্টার লিস্ট আছে। এখানকার মেইন ক্যারেক্টার হচ্ছে টনি উইলহেম। ওকে, এবং এখানে ডক্টর অ্যাডলার হচ্ছে টমি উইলহেমের ফাদার আর কি, যে একজন ডাক্তার, বাট যার সাথে টমির অত বেশি ভালো সম্পর্ক নেই। আর ডক্টর টামকিন হচ্ছে, সে একজন ভণ্ড অবশ্য, বাট এই এটাকে একটা নভেলা বলছে, বা এটা খুব বেশি বড় না, খুব ছোট না আর কি। তো ডক্টর টামকিন হচ্ছে এখানে টমির সারোগেট ফাদারের মতো, যে তার ফাদার না, বাট এখানে সে তার বাবার মতো তাকে বিভিন্ন উপদেশ দিয়েছে, অবশ্য তার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিয়েছে। আর আছে কি মৌরিস ভেনিস। মৌরিস ভেনিসকে যে হলিউডে মানে একজন কি, সে হলিউডের একজন কর্মকর্তা আর কি। ওকে, তো এই টমি উইলিয়াম সে হলিউডে গিয়েছিল একজন নায়ক হওয়ার জন্য, বাট এই মরিস বেনিস তাকে যদিও শুরুতে বলছিল যে তুমি নায়ক হতে পারবে না, কিন্তু টমি উইলিয়াম সে শেখা মানে এগুলো সে বিলিভ করে নাই। পরবর্তী সে বেশ কয়েক বছর ওখানে কাটায়, বাট সে কোনো সাকসেস অর্জন করতে পারে না আর কি। তখন টমি সে অভিযোগ তোলে যে মরিস বেনিস নাকি তাকে ইউজ করছে জাস্ট। ওকে, এরপর হচ্ছে কি মার্গারেট। মার্গারেট হচ্ছে টমি উইলহেমের স্ত্রী, বাট তার সাথে টমি উইলহেমের ভালো সম্পর্ক নেই। ইভেন সে টমিকে ডিভোর্স, মানে সরি, সে টমির থেকে আলাদা থাকে। ওকে, বাট সে টমিকে ডিভোর্স দিতে চায় না, কারণ যদি এই দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায় তাহলে টমি ওই মার্গারেটকে এবং তার দুই সন্তানকে কোনো হচ্ছে মানে কি লালন পালনের জন্য কোনো টাকা পয়সা দিবে না। এই জন্য মার্গারেট টমির কাছ থেকে আলাদা থাকে, বাট তাকে ডিভোর্স দেয় না। এরপর বলছে অলিভ। অলিভকে সে হচ্ছে টমি উইলহ্যামের নতুন গার্লফ্রেন্ড আর কি। ক্যাথরিন অত ইম্পর্টেন্ট চরিত্র না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমরা এখানে ক্যারেক্টার লিস্ট পাচ্ছি। দেন এখানে বাংলা সামারি আছে, এটা একটু নিজেরা পড়ুন, ইংরেজি সামারি দিয়ে আমরা শুরু করি। এখানে বলছে যে সিজ দ্য ডে ইজ আ লিটারি নভেল বাই সলভেলো পাবলিশড ইন 1956। এটা কি সলভেলো করতে একটা নভেল, যেটা পাবলিশ করা হয় 1956 সালে। ইট রিসিভড এ নমিনেশন ফর দ্য 1957 ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ইন ফর ফিকশন, এবং এটা কি 1957 সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পাই ফিকশনের জন্য নমিনেটেড হয় আর কি। এরপর বলছে টমি উইলহেম ইজ এ ম্যান ইন ইজ মিড ফর মানে টমি তার বয়স প্রায় 40-এর কাছাকাছি, মানে মিড ফোর্টিন, তারা হচ্ছে 35-36-এর মতো। এরপর বলছে টেম্পোরারি লিভিং ইন এ হোটেল গ্লোরিয়ানা অন দ্য আপার ওয়েস্ট সাইড অফ নিউ ইয়র্ক সিটি, যে কিনা নিউ ইয়র্ক শহরের একটা হোটেলে থাকে, হোটেলের নাম হোটেল গ্লোরিয়ানা। দ্য সেম হোটেল ইন হুইচ হিজ ফাদার হ্যাজ টেকেন রেসিডেন্স ফর এ নাম্বার অফ ইয়ার, যে হোটেলে তার মানে টমির যে বাবা ডক্টর অ্যাডলার, সেও বেশ কয়েক বছর যাবত আছে। হি ক্যান নট কিপ আপ উইথ দ্য আদার মেম্বার্স অফ দ্য হোটেল বিকজ দে অল আর ওল্ডার দ্যান টমি। তো হোটেল অন্য যারা থাকে সবাই আসলে বয়স্ক, মানে ওই হোটেলটা এমন যেখানে শুধুমাত্র যারা মানে বয়স্ক ব্যক্তি, যাদের সাথে তাদের ফ্যামিলি কোনো সম্পর্ক নেই, তারা এসে থাকে, সুতরাং টমি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। অ্যাজ দ্য নভেল ওপেন্স, তো একেবারে নভেলের শুরুতেই টমি প্ল্যানস টু টেক ব্রেকফাস্ট উইথ হিজ ফাদার অন দ্য 23rd ফ্লোর। সে এই ভবনের 23 তলা তার বাবার সাথে সে ব্রেকফাস্ট খাওয়ার একটা পরিকল্পনা করে, বাট দিস মর্নিং ফিলস ডিফারেন্ট টু টমি, কিন্তু টমির কাছে মনে হয় আজকের দিনটা একটু আলাদা। হি ফিলস এ সার্টেন he feels a certain degree of fear and foreboding for something that lies in the hours ahead of him and has been building for some quiet time, মানে তার কাছে এই দিনটার নিয়ে বা এই সময়টাতে নিয়ে কোনো কিছু নিয়ে ভয় হচ্ছিল আর কি। ওকে, মানে এক কথায় মনে হচ্ছে যে এমন কোনো কিছু লাইস বা লুকাই তো আছে আর কি এই সময়টার মধ্যে। এখানে যে ইন দা আওয়ার বলতে এই সময়টা ইন্ডিকেট করা হয়েছে। ওকে, সেটা কিনা অন্য দিনগুলো বা অন্য সময়গুলোর সাথে টোটালি আলাদা, বা সেটা কিনা মানে যে দিনটাতে তাকে ভিন্নভাবে তৈরি করা হতে পারে। এখানে ভিন্নভাবে তৈরি করা হতে পারে বলতে বোঝানো হয়েছে যে সে এই দিনটার সাথে অন্য কোনো ধরনের মিল পাচ্ছে না আর কি, বা এই দিনটা তার কাছে সম্পূর্ণ আলাদা একটা দিন। যে টমি ডাজ নট হ্যাভ এনি মানি, তার কাছে কোনো টাকা পয়সা নাই, অ্যান্ড সো হি হাইডস দ্য লেটার্স বিফোর ডক্টর অ্যাডলার সিজ দেম। সুতরাং সে কি মানে তার কাছে যে লেটার টেটার কেউ পাঠায় এগুলো সে লুকিয়ে রাখে, যাতে করে ডক্টর অ্যাডলার এগুলো না দেখতে পারে আর কি, মানে সে দেখার আগে এগুলো লুকিয়ে রাখে টমি।
ইভেন মানে এখানে মেইন কথা হচ্ছে টমির সাথে ফ্লাওয়ার ভালো সম্পর্ক নাই। এরপর বলছে দেন দ্য স্টোরি টার্নস ইনটু ফ্ল্যাশব্যাক অফ টমিস আর্লিয়ার লাইফ। এর পরবর্তীতে আমরা ঘটনার বেশ কিছু বছর আগে চলে যাই, মানে এখানে একটা ফ্ল্যাশব্যাক ইউজ করা হয়েছে। দ্য স্টোরি বিগিনস উইথ এক্সক্লুডিং টমিস ফ্রম দ্য জব অ্যাজ এ সেলসম্যান। টমি সে আসলে একজন সেলসম্যান ছিল, বাট তাকে তার জব থেকে এক্সক্লুড বা মানে বাদ দেওয়া হয়েছে। হি ইজ এ কলেজ ড্রপ আউট। এছাড়া সে তার স্টাডিও ভালো মতো কমপ্লিট করতে পারে, সে কলেজ থেকে ড্রপ আউট হয়েছে। এ ম্যান উইথ টু চিলড্রেন, এবং যার দুইটা সন্তান আছে, রিসেন্টলি সেপারেটেড ফ্রম মিস, এবং সে তার স্ত্রীর কাছ থেকে আলাদা থাকে, মানে কিন্তু মানে ডিভোর্স হয়নি বাট আলাদা থাকে। হি ইজ এ ম্যান অফ দ্য ব্রিক অফ ফাইন্যান্সিয়াল ডিজাস্টার। সুতরাং এখন তার আর্থিক অবস্থা খুব শোচনীয়। এরপর বলছে দ্য চ্যাপ্টার দ্যাট ফলোস ফোকাস অন টমিস এনকাউন্টার্স অ্যান্ড কনভারসেশন উইথ ডক্টর টামকিন। দেন আমরা দেখি যে টমির সাথে ডক্টর টামকিন নামের এক ভদ্রলোকের বেশ কিছু কথাবার্তা হয়। এ সিমিংলি ফ্রডুলেন্ট অ্যান্ড কোয়েশ্চেনেবল সাইকোলজিস্ট, যে কিনা একজন ভণ্ড এবং যে নিজেকে পরিচয় দেয় সাইকোলজিস্ট হিসেবে, হু গিভস টমি এন্ডলেস অ্যাডভাইস অ্যান্ড দাস প্রোভাইডস দ্য অ্যাসিস্ট্যান্স হি হ্যাড লুকড ফর হিম ফ্রম হিজ ফাদার। এবং যে কিনা টমিকে বেশ কিছু অ্যাডভাইস দেয়, যে অ্যাডভাইসগুলো আসলে টমি তার বাবার কাছ থেকে চাচ্ছিল। এখানে তার সূক্ষ্ম থিম আছে, সেটা কি আধুনিক মানুষ এমন টাইপের হয়ে গেছে যে নিজেদের ফ্যামিলির সাথে তেমন কোনো সম্পর্ক রাখে না। যেমনটা আমরা এখানে টমির বাবার ক্ষেত্রে দেখি যে তার সাথে মানে তার অনেক টাকা পয়সা আছে, সে চাইলে তার ছেলেকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারে, বাট সে তার ছেলেকে কোনো টাকা পয়সা দেয় না বা দিতে চায়ও না। এই জন্য এখানে টমি সে অন্য কারো হেল্প নেয়। এই জন্য এখানে বলা হয়েছে যে সেই লোকটাই হচ্ছে টমির কাছে তার বাবার মতো। যে টামকিন হোল্ডস এ পাওয়ার অফ অ্যাটর্নি ওভার টমিস ডুইং কি ডুইন্ডলিং সেভিংস। যে টমির মানে অল্প কিছু সে ডলার আছে সেভিংস হিসেবে। তো এই যে ডক্টর টামকিন সে যে কোনো মূল্য সেটাকে আসলে টমির কাছ থেকে নিতে চায়, সে সবসময় যেন টমিকে কন্ট্রোল করে রাখতে চায়। If Tommy's latest land investment falls though, there will not be any money left for Tompkins to manage. মানে এখানে বলছে যে ডক্টর টামকিনের সাজেশন টমি শেয়ার হোল্ডারে বা স্টক মার্কেটে বেশ কিছু টাকা লাগায় তার সর্বশেষ সম্বলটুকু, এবং যদি এইটুকু শেষ হয়ে যায় তার আসলে কোনো কিছু থাকবে না। তাই বলছে সেপ্টে বলছে যে টামকিন টেক্স এভরিথিং ইন দ্য স্ট্রাইট বিকজ হি ইজ অ্যান ইটারনাল অপটিমিস্ট অ্যান্ড হি এনজয়স স্টাডিং টমিস পেসিমিস্টিক ফার্স্ট লাইট। টামকিন সে কি করে সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চায় আর কি, এবং সে একজন অপটিমিস্ট, মানে সবসময় ভালো কোনো কিছুর চিন্তা করে। ওকে, এবং এই যে টমি যে সবসময় হতাশ থাকে, এই মানে এক কথা তার কাছে এসে টমির সাথে দুঃখের কথাবার্তা বলে, এই জিনিসটা ডক্টর টামি খুব এনজয় করে। মানে সে একজন নার্কোটিক টাইপের ব্যক্তি আর কি, খারাপ টাইপের ব্যক্তি, সে টমিকে জাস্ট ইউজ করে। আচ্ছা, এরপর বলছে যে টামকিন ফাইনালি টেলস টমি টু স্টপ ওরিং বিকজ ইট ইজ নো গুড ফর দ্য সোল। এবং একটা পর্যায়ে মানে যখন টমি দেখে যে তার শেয়ার মার্কেট লস হচ্ছিল, তখন সে মানে মেন্টালি পুরো ভেঙে পড়ে। তো ওই অবস্থায় ডক্টর টামকিন টমিকে বলে যে আসলে এটা এটা করা তোমার জন্য ঠিক হবে না, বা তুমি চিন্তা করো না, এটা আসলে তোমার শরীরের জন্য ভালো হবে না। হি ড্রাগস টমি ডাউন টু দ্য ফোরকেস অফিস টু সি হাউ দ্য ইনভেস্টমেন্ট আর গোয়িং। এবং সে টমিকে মানে ঠেকানোর জন্য নিয়ে যায় সেই ইনভেস্টমেন্ট অফিসে, যে তার যেগুলো সে ইনভেস্ট করেছিল এগুলো আসলে যে আসলে মানে এইগুলা কেমন যাচ্ছে, বা তার কি শেয়ারটা আপ হচ্ছে মানে রাইজ হচ্ছে নাকি ফল হচ্ছে। ওকে, কোন জায়গাতে এরপর তারপর বলছে হি ড্রাগস টমি, এটা তো বললাম। এটা বলছে সাম প্রাইসেস আর ডাউন বাট আদার্স অল স্টেড। তো টমি কি দেখে যে তার বেশ কিছু শেয়ারের দাম মানে বাড়ছে, আবার বেশ কিছু শেয়ার দরপতন হয়েছে। টামকিন এক্সপ্লেইনস দ্যাট হি recently invested some money in a hedge of rye and this should offset some unexpected losses. তো মানে এই যে টমিকে হচ্ছে শান্ত করার জন্য টামকিন বলে আমি আসলে ইজ দ্য রাই, রাই শব্দটা তো বোঝায় ভুট্টা টাইপের কিছু আর কি। তো মানে সেইগুলোতে আমিও বেশ কিছু টাকা লাগাইছি, বাট আনএক্সপেক্টেডলি আমার লস হয়েছে। মানে সে টমকিনকে সরি কি টমিকে টামকিন এইটাই বুঝেছে তোমার লস হয়েছে, আসলে আমারও লস হয়েছে, মন খারাপ করিও না। So Tommy wonders why he gives Tamkin so much power over his financial because his investments never turn out well. তো তখন টমির কাছে মনে হয় আসলে আমি তোর কথা কেন শুনতেছি। ওকে, সেখানে সে জাস্ট আমাকে এমন সাজেশন দিচ্ছে আমার শুধু লসই হচ্ছে লসই হচ্ছে। এরপর বলছে যে কি বোর্ড বাই এ মর্নিং এট দ্য ব্রোকারেজ অফিস টামকিন টেক্স টনি ফর লাঞ্চ। সুতরাং মানে তাদের এই যে যে হচ্ছে সকালটা অত বেশি ভালো মতো যায় না, সুতরাং হচ্ছে একটা পর্যায়ে এই টমি আর টামকিন তারা দুজন লাঞ্চের জন্য যায়। দে টক অ্যাবাউট মার্গারেট, ডক্টর অ্যাডলার আর নরিক। তারা তখন মানে টমি তখন হচ্ছে এই যে যে হ্যাঁ যে টমি তখন হচ্ছে সেই ডক্টর টামকিনের সাথে মার্গারেট মানে তার স্ত্রী, তারপরে তার গার্লফ্রেন্ড, তার বাবা কিনে কথাবার্তা বলতেছিল। যে টমি লাভস অলিভ বাট হি ক্যান নট ডিভোর্স মার্গারেট। যে মানে টমি বলে যে আমি অলিভকে ভালোবাসি বাট আমি
মার্গারেটকে তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারতেছে না। আফটার ডিস্ট্রাক্টিং টমি উইথ দ্য লাইফ অ্যান্ড লাভ অ্যাডভাইস, টামকিন লিভস টমি উইথ দ্য এক্সপেন্সিভ লাঞ্চ বিল বিফোর এক্সক্লুসিং হিমসেলফ টেম্পোরারি। সুতরাং এই টমির জীবনের দুঃখের কথা শোনার পরে তারা দুজন এত খাওয়া খায় এবং সব বিল টমিকে দিতে বলে আর কি ডক্টর টামকিন। তার এখান থেকে বোঝা যাচ্ছে সে আসলে একজন প্যারাসাইট বা পরজীবীর মতো, যে অন্যের উপর কন্ট্রোল করে থাকে আর কি। ওকে, বন্যকে কন্ট্রোল করে সে তার জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে ডক্টর টামকিন, না ডক্টর, হ্যাঁ এই হচ্ছে ডক্টর টামকিনের চরিত্র। আচ্ছা, এরপর বলছে যে অ্যান আওয়ার অর সো পাসেস, প্রায় 1 ঘন্টা পর চলে যায়, অ্যান্ড টামকিন নেভার রিটার্নস। দেন এখানে নেক্সট স্টোরির কথা বলা হয়েছে যে টামকিন দেখা যায় আসে না। টমি গিভস আপ ওয়েটিং অ্যান্ড হেডস ব্যাক টু দ্য ব্রোকেজ অফ। সুতরাং টমি সে আর অপেক্ষা করতে পারে না, যার ফলে সে যেখানে শেয়ার মার্কেটের যে অফিসটা আছে সেই উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। হেয়ার এভরিথিং ফলস অ্যাপার্ট, এবং সেখানে গিয়ে টমি দেখে কি তার সবকিছু শেষ হয়ে গেছে, তার যত সেই শেয়ার লাগানো ছিল, দা রাই প্রাইস ড্রপড অ্যান্ড নাও দেয়ার ইজ নাথিং লেফট, যে সেই রাইর টমি যে যেটা শেয়ার কিনছিল সেইটার দরপতন হয়েছে, তার ফলে টমির আর কোনো কিছু অবশিষ্ট নাই। ওকে, তার সব সম্বল শেষ। টমি অফিসিয়ালি ব্যাংকরাপ্ট, এখন সে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। টামকিন ডিসঅ্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস বিকজ হি হ্যাড অলওয়েজ প্ল্যান টু ওয়াচ টমিস মানি। তো তখন এই টমি সে টামকিনকে খুঁজতে থাকে যে তোমার জন্য আমি আমার সমস্ত টাকা লাগাইছি, বাট টামকিন অলরেডি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, কারণ তার আসলে উদ্দেশ্য ছিল টমির টাকা পয়সা নিয়ে এগুলো নষ্ট করা। আচ্ছা, এরপর বলছে এমিট অল অফ দিস, এগুলোর মধ্যে হি হ্যাজ অ্যাপারেন্টলি ফলেন ইন লাভ উইথ উইমেন নেমড অলিভ, টমির সাথে অলিভের একটা সম্পর্ক দেখা দেয়, হু হি ক্যান নট ম্যারি, যাকে সে বিয়ে করতে পারে না, বিকজ হিজ ওয়াইফ উইল নট গ্রান্ট হিম এ ডিভোর্স, কারণ তার স্ত্রী তাকে ডিভোর্স, হচ্ছে এই যে টমির স্ত্রী যে মার্গারেট সে তাকে ডিভোর্স দিচ্ছিল না। বলছে টমি ইজ আনহ্যাপি অ্যান্ড ইন নিড অফ অ্যাসিস্ট্যান্স বোথ ইমোশনাল এন্ড ফাইন্যান্সিয়ালি। সুতরাং টমি সবকিছু হারিয়ে সে এখন শারীরিক মানসিক উভয়ভাবেই পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধু এখন তার একটা সাপোর্টিং হ্যান্ড দরকার। ইট ইজ অলসো উইদিন দিস বিগিনিং চ্যাপ্টার দ্যাট দ্য ফ্ল্যাশব্যাকস বিগিন, এবং এই ঘটনা নিয়ে আমরা শুরুতে ফ্ল্যাশব্যাকে কিন্তু দেখেছিলাম। ওকে, ফ্ল্যাশব্যাক, তার এতক্ষণ আমরা যা পড়লাম মাঝে স্ট্যান্ডে সব কিন্তু অতীতের ঘটনা, এবং শুরু এখন যেটা আর পড়তেছি এগুলো একেবারে নাটকের শুরুতে হওয়ার কথা ছিল, বাট মাঝখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক হয়েছে যে টমির জীবনের আসলে স্টোরিটা কি। আচ্ছা, তার আমরা লাস্টে কি দেখলাম যে টামকিন সে হারিয়ে গেছে। তো এই একেবারে শুরুতে আমরা দেখছি যে টমির অবস্থা খুব শোচনীয়, এখন যে কি করবে তাই এখানে বলা হয়েছে যে কি টমি ইজ আনহ্যাপি অ্যান্ড ইন নিড অফ অ্যাসিস্ট্যান্ট বাট ইমোশনালি ফাইন্যান্সিয়ালি। এরপর বলছে দ্য ফ্ল্যাশব্যাকস হাইলাইট অ্যামাং আদার থিংস টমিস মিটিং উইথ দ্য ডুপ্লিসিয়াস মরিস বেনিস, দ্য ট্যালেন্ট স্কাউট হু শোড ইনিশিয়াল ইন্টারেস্ট ইন এ ইয়াং টমি অ্যান্ড হিজ গুড লুক। যে এবং শুরুতে আমরা দেখছি যে টমি সে হলিউডে যায়, মরিস বেনিসের খপ্পরে পড়ে, যে কিনা তাকে ইউজ করে, কারণ সে দেখতে শুনতে ভালো হয়েছিল, বাট সে আলটিমেটলি কোনো হিরো হতে পারে না। হুইলহেম হাওয়ার ইজ লেদার রিজেক্টেড বাই দ্য সেম স্কাউট আফটার এ ফেল্ড স্ক্রিন টেস্ট, সেই একই লোক পরবর্তীতে উইলহেমকে এই যে সেই যে স্ক্রিন টেস্ট নিয়ে এক কথা এটা একটা ফ্রড আর কি। ওকে, সুতরাং টমিকে সে বারবার বলতেছিল যে হ্যাঁ আমি তোমাকে ভালো অবস্থানে নিয়ে যাব হলিউডে, বাট সেটা সে করে না। তাকে একটি ফেল্ড স্ক্রিন দেখে সে তাকে ওইখান থেকে বাদ দিয়ে দেয় আর কি, যে বাট নেভারথলেস অ্যাটেম্পটস এ ক্যারিয়ার ইন হলিউড অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু তুমি কখনো হলিউডে একজন অ্যাক্টর হিসেবে তার ক্যারিয়ার করতে পারে না। হি ডিসকন্টিনিউস হিজ কলেজ এডুকেশন অ্যান্ড মুভস টু ক্যালিফোর্নিয়া অ্যাগেনস্ট হিজ প্যারেন্টস উইল অ্যান্ড ওয়ার্নিং। সে এর পরবর্তীতে ক্যালিফোর্নিয়াতে যায়, যেখানে যেতে তার মা বাবা নিষেধ করেছিল আর কি। এরপরে বলছে ব্রোকেন অ্যান্ড ফেনিলেস, যে সে তার সবকিছু হারাই ফেলছে। টমি রিটার্নস টু দ্য হোটেল, সে হোটেলে আসছে। কোন হোটেলে? সেই হোটেল ক্লোরিয়ানাতে। হি বেক্স হিজ ফাদার টু কভার হিজ মান্থ রেন বিল, সে তার বাবার কাছে বলে যে এই মাসে বিলটা তার বাবা যেন দিয়ে দেয়, বাট ডক্টর অ্যাডলার রিফিউজ, কিন্তু ডক্টর অ্যাডলার এটা দিতে চায় না। হি সেজ দ্যাট ইজ এ টাইম টমি ওয়েন্ট হোম টু মার্গারেট অর গট এ প্রপার জব। সে কি বলে? সে তার ছেলে টমিকে বলে আসলে তোমার এখন তোমার এবং তোমার স্ত্রীর ভরণ-পোষণ তাদের নিজের নেওয়া দরকার। টমি কলস মার্গারেট বাট অল শি কেয়ারস অ্যাবাউট এ মেইনটেনেন্স, তো টমি সে তার স্ত্রী যে মার্গারেট তাকে কল দেয়, কিন্তু তার স্ত্রী মার্গারেট ফোন রিসিভ করে তার কাছে টাকা পয়সা চায়, যে শি ডাজ নট ওয়ান্ট হিম হোম আনলেস হি রিটার্নস এ সেল জব। ইভেন সে টমিকে এটা বলে তুমি আমার বাসায় ততদিন পর্যন্ত আসবা না যতদিন পর্যন্ত না তুমি ভালো একটা জব পাও। টমি ক্যান নট স্ট্যান্ড দ্য থট অফ ওয়ার্কিং ইন সেলস আগে, এবং টমির কাছে এই যে যে সেলস মার্কেটিং এই জবটা তার কাছে একদম ভালো লাগে না। সো হি হ্যাংস আপ দ্য ফোন, সে ফোনটা কেটে দেয়। হি রিকগনাইজেস দ্যাট হি ইজ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এবং তার কাছে মনে হয় সে যেন একা। নো ওয়ান কেয়ারস হোয়াট হ্যাপেন্স টু হিম, আসলে তার কি হয়েছিল সেগুলো কেউ কোনো একটু ভাবেও না আর কি। হি ওয়ান্ডার্স দেশে সে রাস্তা তখন হাঁটতে আরম্ভ করে, ফাইন্ডিং হিমসেলফ কট আপ ইন এ ফিউরাল
কি প্রসেশন, এবং সে দেখে যে সে একটা শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে, সেইখানে চলে আসছে। When he realizes the deceased in barely older than him, he sees his own life passing him by. তো তখন সে কি দেখে, যে ব্যক্তি মানে মারা গেছে আসলে, ওকে, সে তার চাইতে মানে বেশি বয়স্ক না, কথা তার মতোই একজন। নাও হি মাস্ট সিজ দ্য ডে। তখন টনির মধ্যে, সরি, এই যে টমির মধ্যে একটা রিয়েলাইজেশন আসে, ওকে, যে না, আমাকে অতীত নিয়ে ভাবলে মানে চলবে না, আমাকে বর্তমানটা নিয়ে ভাবতে হবে। তো এইটাই হচ্ছে এই স্টোরির মেইন কথাটা আর কি, বর্তমানটা নিয়ে ভাবা মানে অতীতে কি হয়েছে না হয়েছে। টমির সাথে সে হলিউডের একটা হচ্ছে যে হতে পারে নাই, সে শেয়ার মার্কেট ইনভেস্ট করেছে তা হতে পারে না, চাকরি করতে চাইছে তা করতে পারে না, তার মানে এগুলো সব বাদ। এখন তাকে বর্তমানটা নিয়ে পড়ে থাকতে হবে, বা কথায় তাকে বর্তমানটা ইউজ করে ভবিষ্যতের জন্য যা কিছু তাই মানে তাকে করতে হবে আর কি। তো এইটি হচ্ছে নাটকের লাস্টে বলা হচ্ছে, নাও হিস মাস্ট সিজ দ্য ডে, এখন তাকে এই দিনের সদ্ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে যে টোটালি মানে টমির লাইফের একটা দিনের স্টোরি এখানে মেইনলি বলা হয়েছে, আর মাঝখানে স্টোরি যা আছে এটা হচ্ছে তার ফ্ল্যাশব্যাক জাস্ট, ওকে ওকে। এই জন্য এখানে বলা হচ্ছে সিজ দ্য ডে, মানে সুযোগের যে দিনটা আসবে সেটা আমাদের সদ্ব্যবহার করা দরকার, টমির মতো যদি আমরা সেটা না করি তাহলে ওই টমি যেমন ফেইলিয়ার হয়েছে, আমাদেরও এরকম ফেইলিয়ার হইতে হবে। তার মানে এখানে মেইন থিমগুলো কি দেখেন, এখানে আছে যে আইসোলেশন এন্ড ডিসইলুশন, আধুনিক মানুষ কেমন, তারা সবসময় আইসোলেশনে ভোগে এবং তারা ডিসইলুশনমেন্টে ভোগে, যেমনটা এখানে টমি উইলিয়াম বা তারপর বাবার ক্ষেত্রে দেখি। আর কি আছে হিপোক্রেসি, ভন্ডামি, যেমন এখানে ডক্টর টামকিন সে একজন ভন্ড। আর কি আছে ফ্রাজাইল রিলেশনশিপ, আধুনিক সম্পর্কগুলো কেমন, পুরো ভঙ্গুর টাইপের, কেউ কাউকে গুরুত্ব দেয় না, যেমন টমির সাথে তার বাবার ভালো সম্পর্ক নেই, তার স্ত্রী ভালো সম্পর্ক নেই, তাই। আর কি ফেইলিয়ার সাফারিং, আধুনিক মানুষ সবসময় তারা ফেইলিয়ার হয় বা সাফার করে। আর কি আছে কনসোলেশন রিজন, এবং লাস্টে আমরা দেখতে পাই যে টমি সে কনসোলেশন নেয়, ওকে, বা রিজেনারেশন হয়। সে তখন রিয়ালাইজ করে যে না, আমার এগুলো নিয়ে ভাবলে চলবে না, আমাকে সামনে আগাতে হবে। দেন সে সেই দিন থেকে সুযোগের সাথে ব্যবহার করতে আরম্ভ করে, মানে সেই দিন থেকে সে আসলে তার জীবনে যেটা করলে ভালো হয় তাই করতে আরম্ভ করে। এটা হচ্ছে রিজেনারেশন। তো এই থিমগুলো এখানে আছে। সামারি সম্পর্কে আইডিয়া হয়েছে কোন? আচ্ছা, আইসোলেশন মানে তো হচ্ছে আপনার যে একাকিত্ব বোধ, ডিসিলুশন মানে হতাশা। তো এখানে টমি বা হচ্ছে এই যে যে ডক্টর টামকিন তার বাবা সবাই আসলে হতাশায় ভোগে, আইসোলেশন। দেখেন টমির বাবা তার যথেষ্ট টাকা পয়সা আছে, বাট সে কি করে, একা একা হোটেল ক্লোরিয়ানাতে থাকে। আবার হচ্ছে টমির যে স্ত্রী, সে কিন্তু থাকে সেটা অন্য জায়গা থাকে। এই হচ্ছে আইসোলেশন আর কি। এই টমি সবসময় ডিসিলুশনমেন্টের বা হতাশার মধ্যে ভোগে। তো হচ্ছে এই থিমটাই আছে, বুঝছেন ভাইয়া? টমি উইলহেম, হ্যাঁ, সাথে তার বাবাকেও রাখা যায়। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে, যদিও ডক্টর অ্যাডলার টমির আসল বাবা, বাট এখানে সে কোনো বাবার ভূমিকায় রোল করে না। এই জন্য ওই ডক্টর টামকিনকে, যদিও সে টমির টাকা পয়সা খরচ করছে, বাট তাকে বলা হয়েছে টমির সারোগেট ফাদার, ওকে, বা পালক পিতা যাকে বলে, মানে যে নিজের ফাদার না, বাট ফাদারের মতো আর কি কাজকর্ম করে, যে টমিকে অ্যাডভাইস দিছে বা সাপোর্ট করছে। আচ্ছা, তার পার্ট বিতে যাই, আমরা দেখি কি আছে। এক নাম্বারটা, ইস দ্য ডে এ নভেলা, হোয়াই, যে এটা নভেলা কিনা কেন। তো বলছে নভেলা ইজ আ লিটারি ওয়ার্ক অফ ন্যারেটিভ প্রোজ, এটা কি একটা গদ্যাকারে লেখা একটা প্রোজ ফিকশন, হুইচ ইজ লঙ্গার দ্যান এ শর্ট স্টোরি বাট শর্টার দ্যান নভেল। সেটা কিনা একটা শর্ট স্টোরি চাইতে বড় হয়, কিন্তু একটা নভেলের চাইতে ছোট, এটাকে বলা হয় নভেলা, বা বাংলা এটাকে বলে নাটিকা, ওকে। যেমন আমরা পড়েছি না যে কি হচ্ছে আহ, নাটক, এটার আরেকটা রূপ হচ্ছে নাটিকা, এবং এটা কোন দিক থেকে নাটিকা, ক্ষুদ্র অর্থে নাটিকা, কারণ এটা মানে সাইজে ছোট বা ক্ষুদ্র হয়। তো এখানে একই কথা, মানে নভেল হচ্ছে কি, এটা সরি, নভেলা কি নভেলের মতো বড় না, আবার শর্ট স্টোরির মতো ছোট না, মাঝারি টাইপের। ওকে, তো বলছি দিস ইজ দ্য ডে ইজ কনসিডার্ড অ্যাজ এ নভেলা বাই আমেরিকান অথর সলভ, এটা কি ওনার লেখা একটা নভেলা। কি উই হ্যাভ নাও গন টু ডিসকাস হোয়েদার দিস ইজ দ্য ডে এ নভেলা, এখন আমরা আলোচনা করবো দিস ইজ দ্য ডে একটা নভেলা কিনা। দিস শর্ট নভেল এক্সামিনস ওয়ান ডে অফ দ্য আনহ্যাপি লাইফ অফ টমি, এখানে টমির জীবনের আসলে একদিনের যে দুঃখ কষ্টটা আলোচনা করা হয়েছে, ওকে। এবং মাঝখানে এগুলো সপ্তাহ হচ্ছে ফ্ল্যাশব্যাক, যে হু হ্যাজ ফলেন ফ্রম কি মার্জিনাল মিডল ম্যানেজমেন্ট রেসপেক্সিবিলিটি টু দ্য আনএমপ্লয়মেন্ট, মানে যে মধ্যবিত্ত বিলং করতে, বাট সে একজন বেকার আর কি। ডিভোর্স অ্যান্ড ডিসপেয়ার, ওকে, মানে এখানে যে যে ডিভোর্স দ্বারা তার যে আইসোলেশন এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ইট মাস্ট অফেন, না, ইট ইজ মোস্ট অফেন কনসার্নড উইথ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট রেদার দেন
উইথ দ্য লার্জ সোশ্যাল স্পেস, এখানে সামাজিক জীবনের চাইতে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কি ব্যক্তি জীবনকে, যে টমি উলহামের মানে অবস্থাটা মেন্টাল বা ইকোনমিক বা ফিজিক্যাল অবস্থাগুলো কেমন এইগুলোর উপরে। উই ফাইন্ড অল দ্য এলিমেন্টস অফ এ নভেল ইন দিস ইজ দ্য ডে, যেখানে আমরা সিজ দ্য ডের মধ্যে একটা নভেলার প্রত্যেকটা বৈশিষ্ট্য পাই। ইন দ্য স্টোরি টমি উইলিয়াম ফাইন্ডস হিমসেলফ জবলেস, এখানে টমিকে আমরা কি দেখি যে সে পুরো একদম জবলেস মানুষ আর কি, সে তার জবচ্যুত একজন মানুষ। এরপর বলছে যে এ ফেইলিয়ার ইন দ্য আইস অফ হিজ ফাদার, তার বাবার চোখে সে একজন ফেইলিয়ার ব্যক্তি। সেপারেটেড ফ্রম হিজ ওয়াইফ, যেখানে তার স্ত্রীর কাছ থেকে আলাদা। ইন লাভ উইথ ওই ম্যান হি ক্যান নট ম্যারি, এবং একজন মেয়েকে ভালোবাসে যাকে সে বিয়ে করতে পারবে না। বিকজ হিজ ওয়াইফ উইল নট গ্রান্ট হিম এ ডিভোর্স, কারণ তিনি তাকে ডিভোর্স দিবে না। আন্ডার ফাইন্যান্সিয়াল প্রবলেম, সুতরাং তার আর্থিক অবস্থা খুব শোচনীয়। অ্যান্ড এমিডেস্ট এ ফেইল্ড ইনভেস্টমেন্ট ভেঞ্চার, এবং সে এমন জায়গায় ইনভেস্ট করছে যেখানে শুধু ফেইলিয়ার হচ্ছে, তার মানে দরপতন হচ্ছে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লট অকার্স উইথ টমিস কনফ্রন্টেশন উইথ হিজ ফাদার এন্ড হিজ ওয়াইফ, সুতরাং আমরা এই ঘটনা এই কি নভেলার ঘটনাগুলো আচ্ছা হচ্ছে কার কার সাথে ঘটতে দেখি, টমির সাথে, তার বাবার বা তার স্ত্রীর সাথে। হিজ ফেল্ড জয়েন্ট ভেঞ্চার দ্য স্টক মার্কেট অ্যান্ড দ্য রিলেশনশিপ উইথ টাম্পকিন, এছাড়া স্টক মার্কেটে যে টাকা পয়সা লাগায় এবং যেগুলো ফেইলিয়ার, এবং ডক্টর টাম্পকিনের সাথে তার সম্পর্ক নিয়ে। দ্য ফাইনাল রিজেকশন অফ হিজ ফাদার অ্যান্ড ওয়াইফ অ্যান্ড ফাইনালি হিজ এনকাউন্টার অ্যাট দ্য ফিউনারাল অফ এ ডেড স্ট্রেঞ্জার। ওকে, শেষমেশে আমরা কি দেখি, একজন স্ট্রেঞ্জারের ফিউনারালে সে অংশগ্রহণ করে এবং যেখান থেকে জীবনের প্রতি তার একটা মানে রিয়েলাইজেশন আসে এবং সে তখন থেকে মানে ভালো হয়ে যায় আর কি, বা এক কথা সচেতন হয়ে যায়। এরপর বলছে উই ফাইন্ড দ্য ক্লাইম্যাক্স ওয়েন হি ফাইন্ডস হিমসেলফ অ্যাট দ্য ফিউনারাল অফ এ ডেড স্ট্রেঞ্জার এন্ড ইজ মুভ টু টিয়ার, যে আমরা নভেলের শেষমেশ কি দেখি যে সে একজন ব্যক্তির ফিউনারাল অনুষ্ঠানে আসে এবং তার মধ্যে থেকে কান্না চলে আসে। এখানে কান্নাটাই হচ্ছে তার কনসোলেশন বা মানে রিয়েলাইজেশনের একটা মাধ্যম আর কি। উই ফাইন্ড এন্টি ক্লাইম্যাক্স উইথ দ্য সার্জিং টিয়ার্স অফ রিডেমশন, মানে আমরা এখান থেকে হচ্ছে আসি একই পর্যায়ে এন্টি ক্লাইম্যাক্সটা পাই আর কি, যে সে কান্না করার মাধ্যমে তার রিডেমশন বা মুক্তিটা পায়। মানে যতদিন যে একটা অবস্থার মধ্যে সে একটা মানে কি বলে বাক্সবন্দি অবস্থার মধ্যে ছিল, সেখান থেকে সে আসলে মুক্ত হতে পারে, সে এখন ফ্রি ভাবে চিন্তা ভাবনা করতে পারে, যে হ্যাপি অবলিভিয়ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্যাট টমি এক্সপিরিয়েন্সেস এট দ্য ফিউনারাল অফ এ স্ট্রেঞ্জার দ্য ভেরিয়েন্ট অফ দ্য স্টোরি ইন দিস রিগার্ড সিজ দ্য ডে ইজ অ্যাবাউট। সুতরাং বলতে পারি এটা একটা নভেলা, কারণ এখানে একজন ব্যক্তি একদিনের জীবনের যে স্টোরি তাই বলা হয়েছে, এবং এটা খুব বেশি বড় না খুব বেশি ছোট না। ওকে, তো এই জন্য বলছে সিজদারি একটা নভেলা কিনা। 2 নম্বরটা দেখেন, হোয়াই ডি ডক্টর অ্যাডলার রিফিউজ টু প্রোভাইড এনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু হিজ সন টু বিলিভ, কেন ডক্টর অ্যাডলার সে তার ছেলেকে কোনো ইকোনমিক্যালি সাহায্য করতে চায় না, বা না করার কারণটা কি আর কি। কি ব্যাপার আজকে অন্যরা কোথায়, নাকি অন্য সময় বিজি আছে? আচ্ছা, তো বলছে টমি উইলহাম ইজ এ ম্যান ইন হিজ মিড ফর্টিজ, সে মানে প্রায় হচ্ছে 40 এর মাঝামাঝি লেভেলের একজন বয়স্ক লোক। আচ্ছা, এরপর বলছে যে এবার বলছে যে টেম্পোরারি লিভিং ইন দ্য হোটেল গ্লোরিয়ানা অন দ্য আপার ওয়েস্ট সাইড অফ দ্য নিউ ইয়র্ক সিটি, যে কিনা হোটেল গ্লোরিয়ানাতে থাকি আর কি। ওকে, যে সেটা কিনা হচ্ছে নিউ ইয়র্কের আপার ওয়েস্ট সাইডে, হুইচ ফিগারেটিভলি অ্যান অরফান, যে কিনা মানে এখানে বাহ্যিকভাবে মনে শুধু এতিমের মতো, যদিও তার বাবা আছে। হিজ ফাদার ডক্টর অ্যাডলার অলসো লিভস ইন দ্য হোটেল গ্লোরিয়ানা, তার বাবা ডক্টর অ্যাডলার সে হোটেল গ্লোরিয়ানাতে থাকে, বাট মেন্টালি ডিস্টেন্ট ফ্রম হিজ সন, কিন্তু সে তার ছেলের থেকে সম্পূর্ণ আলাদা। ডক্টর অ্যাডলার রিফিউজেস টু বিকাম ইনভলভ ইন হিজ সন ডিসপারেট লোনলিনেস, যে সে তার ছেলের একাকিত্ব মানে তার ছেলে একাকিত্ব বোধে ভোগে, কিন্তু সে তার সন্তানের প্রতি কোনো প্রকার সাপোর্ট করতে চায় না, কোনো দিক থেকে না, মেন্টালিও না, তারপরে হচ্ছে কি হচ্ছে ইকোনমিক্যালিও না, অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। টমি নিডস মানি, টমি টাকা দরকার, হুইচ হিজ ফাদার কুড ইজিলি সাপ্লাই, সেটা কিনা তার বাবা তাকে চাইলে দিতে পারে, বাট ডক্টর অ্যাডলার ইজ গ্রেটলি পেইন, কিন্তু আসলে ইভেন শাইস হয়ে যায় যখন টমি তার কাছে টাকা চায়, তখন ডক্টর অ্যাডলার মানে তার কাছে অনেক খারাপ লাগে এটা। ওকে, ইভেন সে লজ্জা পায়। হিজ ফাদার লাইক মোস্ট হিডেন গড ডিমান্ডস ফিল দি আলোরশিপ বাট নো রিকোয়েস্ট, এখানে তার বাবাকে একজন দেবতার সাথে কম্পেয়ার করেছে, যে একজন দেবতা বা দেবীকে আমরা হচ্ছে কি দেখি, সে মানুষের কাছ থেকে উপাসনা এক্সপেক্ট করে, বাট সে মানুষকে যখন কোনো কিছু দিতে চায় সে কুণ্ঠাবোধ করে। এখানে টমির ফাদার এরকম, যে হিজ ফাদার লাইক সাম হিডেন গড ডিমান্ডস ফিল দি আলোরশিপ বাট নো রিকোয়েস্ট নো প্রেয়ার্স। ওকে, যে হি সাজেস্ট দ্যাট টমি শুড গিভ আপ ড্রাগস এন্ড টেক আপ এক্সারসাইজ। আচ্ছা, ওয়েট করে জানাতে চাচ্ছি, ওয়েট করেন আমি বোঝাচ্ছি, ওয়েট করেন।
কি আসছে পুষ্পা, ওকে। তো এই লাইনে বলছে যে একজন দেবতা, ওকে, যে সাপোজ একটা মন্দিরে একজন দেবতা আছে, তো সে মানুষের কাছ থেকে উপাসনা এক্সপেক্ট করে, ওকে, বাট সে হচ্ছে মানুষকে কোনো কিছু দিতে চায় না, মানে হচ্ছে নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনা। তো এখানে এই টমির বাবা হচ্ছে ওই রকম, যে সে এখানে টমির কাছ থেকে মানে এটা সেটা এক্সপেক্ট করে, বাট সে টমিরকে কোনো কিছু দিতে চায় না। এই জন্য বলছে যে টমি যখন তাকে রিকোয়েস্ট করে বা তার কাছে কোনো কিছু প্রেয়ার করে সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। হচ্ছে না এখন? এখানে আপনি ওই কনসেপ্টটা আনতেছেন কেন? মানে আপনার ধর্মের বিষয়টা অন্যরকম হতে পারে। এখানে আপনি মানে ধর্মীয় ওই যে যেমন আমি যদি একজন ভাই কাছে আমি আমার ধর্ম অনুসারে যদি এই কথা বলি, আমি তো বলবো না এটা একদমই মিথ্যা কথা। তো আপনি ওইটা আনতেছেন কেন? এটা মানে এখানে জাস্ট বোঝানোর জন্য তাকে কম্পেয়ার করা হয়েছে যে ঈশ্বরের কাছে যেমন সাপোজ উদাহরণস্বরূপ আমি বলি, আবার অন্যভাবে নিও না। আমি হচ্ছে যদি হিন্দু ধর্মের কথাটা বলি, হিন্দু ধর্মে যারা উপাসনা করে সেটা একটা জাস্ট একটা পাথরের বা কাঠের অথবা হচ্ছে একটা মাটির মূর্তি। তো আমি যে তার কাছে সারাদিন যাই, সে কি আমাকে সরাসরি কিছু দিতে পারবে? সম্ভব না। বা হচ্ছে আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, আল্লাহ তার কোনো অস্তিত্ব নাই এমনিতে ফিজিক্যালি, মানে এমনিতে আমি এই দুনিয়ার কথা বলতেছি। তো আমি বা আপনি সারাদিন তার কাছে চাইলে সে আমাকে কিছু দিতে পারবে না, ওকে। সুতরাং এখানে বলছে, ওকে, যে একজন দেবতা বা দেবী তারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, বাট তারা আমাদেরকে কিছু দিতে চায় না। তো এখন আপনি এটাকে হচ্ছে না যে যারা তাদের সেন্সে নিতে পারেন, বাট এখন যদি আমরা ওরকম রিলিজিয়াসলি নিই তাহলে তো এটা আমার ধর্ম অনুসারে এটা ভুল হবে, আপনার ধর্ম অনুসারে হচ্ছে ভুল হবে। এটা তো কোনো এরকম কোশ্চেন না, তাই না? আচ্ছা, কোন জায়গাতে ছিলাম আমরা? সেলফিশ ড্রাগস, যে টমি ফ্লাপাসাই সে যেন কোনো ড্রাগ না, হ্যাঁ, যে সে যেন ড্রাগ না নেয় এবং সে যেন ফিজিক্যাল এক্সারসাইজ রেখে দেয়, সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। ইনফ্যাক্ট ডক্টর অ্যাডলার ইজ এ সিনিক্যালি সেলফিশ ম্যান, তার মানে ডক্টর সে একজন স্বার্থপর মানুষ, অ্যান্ড ইজ ইনক্যাপাবল অফ লাভিং এনিওয়ান, যে কাউকে আসলে ভালোবাসতে পারে না, ইভেন সে তার সন্তানকেও ভালোবাসতে পারে না। বাট হি ইজ নট এ হুলি, তবে সে পুরোপুরি খারাপ না কিন্তু। অলদো হি ইজ সেলফ সেন্টার্ড, হি ডাজ নট কেয়ার অ্যাবাউট হিজ সন মিক্সড আপ লাইফ, হিজ ইনডিসিসিভ অ্যাকশন, যে যদিও সে আসলে মানে কোনো ওইরকম তার সন্তানের সাথে মিক্স আপ লাইফ থাকতে চায় না আর কি, বা তার সাথে থাকতে চায় না, ওকে, বাট সে তার হচ্ছে সন্তানের এই যে যে আচার আচরণ এইগুলো আসলে সহ্য করতে পারে না আর কি, কারণ সে এমন কিছু করে না যার দ্বারা আসলে তার জীবনটা পরিবর্তন হবে বা তার যে বর্তমান ইকোনমিক মেন্টাল ক্রাইসিস এটা এই সমস্যা থেকে সমাধান করতে পারবে। এই জন্য সে তার সন্তানকে একদমই অপছন্দ করে, যে বাট হি বিলিভস দ্যাট হি শুড নট হেল্প হিম, কিন্তু সে এটা বিশ্বাস করে যে না, তার সন্তানের যাই হোক না কেন সে তাকে হেল্প করবে না আর কি। তার মানে সে খুব স্বার্থপর টাইপের। হি পজেসেস কি মানি মাইন্ডেড এটিটিউড, তার মধ্যে কি অর্থের প্রতি লোভের একটা আকাঙ্ক্ষা আছে আর কি, বা মানে একটা লোভ আকাঙ্ক্ষা আছে। তুমি আফটার অল ইস মিডল এজ স্লপি ওয়ে ক্যান কামজি, সে কি মানে মধ্যবর্তী বয়সের একজন ব্যক্তি যে কিনা অলস টাইপের, ওকে, আনাড়ি বা অপটু টাইপের। হি ক্যান নট টলারেট দ্য অক্স লাইক অ্যাকশন অফ হিজ সন, এবং হচ্ছে এই যে যে টমির বাবা সে তার ছেলে এই যে যে ছাগলের মতো বা বলদের মতো কাজ করে এটাকে সে সহ্য করতে পারে না। So Dr. Adler has succeeded because the sources of love have dried up in him. আসলে ডক্টর অ্যাডলার এখানে সে একজন ডাক্তার হিসেবে কেন সাকসেস হচ্ছে, কারণ তার মধ্যে কোনো আবেগ অনুভূতি নাই। এই জন্য বলছে সোর্স অফ লাভ হ্যাভ ড্রাইড আপ, তার মধ্যে এটা কেন শুকিয়ে গেছে একেবারে। এক কথায় সে পুরো কঠোর টাইপের একজন মানুষ। ফর হিম লাভ ইজ দ্য অনলি সেলফ লাভ জেনারেটেড বাই হিজ অ্যাডমিরেশন ফর হিজ ওন সাকসেস, যে একজন মানুষের লাভ থাকা দরকার কোন লাভ? নিজের কাজের প্রতি বা নিজের সাকসেসের করতে লাভ থাকা দরকার, যেটা ফলো করলে সে আসলে বড় কিছু হতে পারে। অ্যান্ড লাভ অ্যান্ড মানি হ্যাভ বিকাম আইডেন্টিক্যাল, উইচ ইজ হোয়াই হি ক্যান নট রেসপন্ড টু উইলিয়ামস প্লিয়া ফর হেল্প। এই জন্য মানে সে উইলহামের কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করে না, বরঞ্চ সে অর্থ সম্পদ টাকা পয়সা এইগুলোর প্রতি বেশি গুরুত্ব দেয়, এবং তার সন্তানকে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। হি উইল নট গিভ হিম মানি অ্যান্ড দেয়ারফর ক্যান নট গিভ হিম লাভ, যে সে তার সন্তানকে না লাভ দিতে পারে না টাকা পয়সা দেয়, বা সে না তাকে টাকা পয়সা দিবে আর কি, যে বিকজ অফ হিজ সেলফ লাভ হি রিফিউজেস টু প্রোভাইড এনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু হিজ সন, সেইং এই জন্য সে তার সন্তানকে কোনো প্রকার হেল্প করতে চায় না, বা হেল্প করতে মানে পারেও না বা চায়ও না। পারে অবশ্যই কিন্তু চায় না। যেমন এখানে বলছে আই এম স্টিল অ্যালাইভ নট ডেড, আমি এখনো জীবিত আছি, মারা যাইনি। আই এম স্টিল হিয়ার, লাইফ ইজ নট ওভার ইয়েট, আমার জীবন এখন শেষ হয়নি। আই এম অ্যাজ মাচ অ্যালাইভ অ্যাজ ইউ আর এনিওয়ান, আমি মানে তুমিও যেমন জীবিত আছো আমিও তেমন জীবিত আছি। অ্যান্ড আই ওয়ান্ট নো বডি অন মাই ব্যাক গেট আপ, সুতরাং আমি চাই না কেউ আমার পিছে পিছে ঘুরে বেড়াক, সুতরাং দূর হও আমার থেকে।
এই হচ্ছে টমি ফাবার যে মেন্টালিটি, আসলে সে মানে তার মধ্যে কোনো ভালোবাসা বা অনুভূতি এরকম কোনো কিছু টাইপের নাই, ওকে। এবং সে আসলে তার নিজেকে ভালোবাসে, নিজের সাকসেসকে ভালোবাসে, এই জন্য সে তার সন্তান যে অলস টাইপের কাজ করতে চায় না এটাকে একদমই অপছন্দ করে। এই কারণগুলোর জন্য সে তার সন্তান টমিকে কোনো হেল্প করতে চায় না, যদিও তার অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যে কি আর্থিক বা হচ্ছে মেন্টালি হেল্প বা অ্যাসিস্ট্যান্সের দরকার আছে, বাট সে তাকে পারলেও কোনো হেল্প করে না। এটা নিয়ে সমস্যা আছে কোনো? কোনটা? লাবিস এইটা, ডক্টর অ্যাডলার হ্যাজ সাকসিডেড? না না না, ফর লাইফ, ফর হিম, আচ্ছা। আচ্ছা, এখানে বলছে যে ফর হিম মানে তার কাছে, ডক্টর অ্যাডলারের কাছে লাভ ইজ অনলি সেলফ লাভ জেনারেট, মানে তার কাছে লাভ বলতে নিজেকে ভালোবাসাটা, ওকে। মানে সে ভালোবাসে শুধু নিজেকে, ভালোবাসে নিজের সাকসেসকে ভালোবাসে, অন্য কোনো কিছু সে ভালোবাসে না। এই জন্য বলছে যে লাভ ইজ অনলি সেলফ লাভ জেনারেটেড বাই হিজ অ্যাডমিয়ারেশন ফর হিজ ওন সাকসেস, মানে তার সাকসেস নিয়ে কেউ তাকে অ্যাডমায়ার করবে, সে জাস্ট এটাকে মানে সে তার নিজের সবকিছুকে ভালোবাসে, তার ছেলের যে কিছু দরকার আছে এগুলাকে মানে নিয়ে সে কোনো ভ্রুক্ষেপ করে না বা দেখায় না। এই জন্য বলছে এর আগের লাইনে যে দ্য সোর্সেস অফ লাভ হ্যাভ ড্রাইড আপ ইন হিম, যে ভালোবাসাটা আসলে তার মন থেকে পুরো শুকিয়ে গেছে বা মুছে গেছে। হচ্ছে না এখন? ওকে, এরপরে 3 নাম্বারটা দেখেন, হোয়াট আর দ্য রিজন ফর উইলিয়াম ফেইলিয়ার ইন দ্য মডার্ন কম্পিটিশন, মানে উইলিয়াম কেন আধুনিক অবস্থার সাথে তাল মিলিয়ে চলতে পারে না বা তার ফেইলিয়ারের কারণটা কি? তো বলছে সিজ দ্য ডে গিভ দ্য থিম অফ এ ফেইলিয়ার অফ হিউম্যান বিং থ্রু দ্য স্ট্রাগল অফ দ্য মাইন্ড অফ এ মডার্ন ম্যান, আসলে এখানে মানুষের ফেইলিয়ারের কথা বলা হয়েছে, আধুনিক মানুষের যে ফেইলিয়ার এটাকে কার মাধ্যমে, একজন আধুনিক মানুষের উপস্থাপন করার মাধ্যমে। ইট গিভস দ্য রিডার অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেমস উইলিয়াম ফেস, এখানে উইলহ্যামের মাধ্যমে আসলে তার মতো যারা সমস্যা ফেস করে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্যাট মেক্স হিম যার দ্বারা সে বিরক্ত হয়, হোয়াট মেক্স হিম ফ্রাস্ট্রেটেড লোনলি অ্যান্ড স্যাড। দেয়ারফর থ্রু আউট দ্য বুক, যাই হোক না কেন পুরো বই জুড়ে দ্য রিডার ক্যান ফিল উইলহ্যামস ফ্রাস্ট্রেশন, যারা রিডার তারা উইলহ্যামের এই যে ফ্রাস্ট্রেশনটা পুরোপুরি মানে তাকে দেখে ওটা রিয়ালাইজ করতে পারে বা বুঝতে পারে আর কি। অ্যান্ড হিজ বার্ডেন ফিলিংস, এবং তার এই যে অনুভূতিগুলো এগুলো তারা ভালো মতো রিয়ালাইজ করে। এবার বলছে যে উইলহ্যাম অলওয়েজ রিমেইনস হিজ প্রিটেন্ডার সোল হুইচ ইজ দ্য মেইন রিজন অফ হিজ ফেইলিয়ার, আসলে উইলহ্যাম এখানে কি, তার সোলটা হচ্ছে একটা প্রিটেন্ডার সোল, মানে এখানে প্রিটেন্ড শব্দের তো ছদ্মবেশ, মানে তার মন বলে একটা বাট সে করে আর একটা, ওকে, বা চায় একটা করে আর একটা। এই জন্য তার বলছে যে তার মনটা হচ্ছে কি একটা প্রিটেন্ডার সোল, এবং এইটি হচ্ছে তার ফেইলের অন্যতম কারণ। যেমনটা হচ্ছে সেই আপনার লাভ সং অফ জি আলফ্রেড ফ্রুফ্রকের মধ্যে একটা হচ্ছে ওখানে পড়ছিল না যে সে চায় বাট সে ওরকম কোনো কিছু করতে পারে না। তো এখানে টমির অবস্থা একই রকম, যে তারা দুজনে কি আধুনিক মানুষের রিপ্রেজেন্টেটিভ, যে হুইস বিলো ইলাস্ট্রেটস ইন দ্য নভেল, সেটা কি না বিলো এই নভেল উপস্থাপন করছে। এখন কারা জানানো চাচ্ছে, এখন তো শেষই হয়ে যাবে ক্লাস কে ওর উপর। আচ্ছা, ওকে। এরপর বলছে যে উইলহেম উইলহেম ক্যারেক্টার অলসো রিফ্লেক্ট ইস ল্যাক অফ ফাইন্যান্সিয়াল কম্পিটিশন, উইলহ্যামের চরিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আর্থিকভাবে সে আসলে কি দক্ষ না, বা এক কথায় আর্থিকভাবে সে আসলে মানে ভালো জীবনযাপন করে না, আর্থিকভাবে সে একটা শোচনীয় অবস্থায় আছে। হি ইজ আনএবল টু প্রোভাইড ফর হিমসেলফ ফার্স্ট বিকজ হি ইজ আনএমপ্লয়েড, সে তার নিজের খরচই বা নিজের ভরণ পোষণে সে মানে মেনটেন করতে পারে না, কারণ সে একজন বেকার মানুষ। হি হ্যাজ অলসো মেড সাম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট দ্যাট হ্যাভ নট বিন সাকসেসফুল, এছাড়া সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে বাট সেগুলো সাকসেসফুল হয় নাই। হিজ ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস মেক হিম ফিল ইনসিকিউর, এবং এই যে আর্থিক মানে আর্থিক বা অর্থনৈতিক এই যে ফেইলিয়ার তার, এই জন্য আসলে তার লাইফটা কেমন হয়েছে, ইনসিকিউর হয়ে গেছে অ্যান্ড সেলফ কনসিয়াস, এবং মানে এগুলা এক কথায় সে এখন পুরো অচেতন টাইপের আর কি। when he asked his father for help, যখন সে তার বাবার কাছে হেল্প চায় ইকোনমিক্যালি বা মেন্টালি, দো হি ইজ নট রেফারিং টু ইকোনমিক্যালি, এসে যদিও সরাসরি তার বাবাকে বলে না যে আমার টাকাই দরকার, মানি ইজ অল হিজ ফাদার নেভ হিয়ার্স ওয়েন উইলহ্যাম টার্নস টু হিম আউট অফ হিজ নিড, বাট তার বাবা সবসময় মনে করে উইলহ্যাম তার কাছে টাকা চায়, মানে এখানে বলছে ওটা জানতে চাচ্ছেন।
আচ্ছা, ওকে। বুঝেছিলাম যে উইলিয়াম ইজ অলসো পুর জাজ অফ ক্যারিয়ার, এছাড়া সে তার নিজের চরিত্রটা সম্পর্কে ভালো মতো বুঝতে পারে, কারণ সে তার ওরকম যে বিবেক খাটাই কিছু করবে এটা সে করতে পারে না। পারহ্যাপস নেই ব্যাপারটা আদার, যে সে অন্যকে ভালো মতো চিনিও না, সহজ সরল, যেমনটা ডক্টর টামকেন তাকে ইউজ করে, বাট সে কোনো কিছুই করতে পারে না। যে হোয়েন হি ফলোড হিজ ট্যালেন্ট স্কট মরিস বেনিস, ইভেন যখন মরিস বেনিস তাকে মানে ইউজ করে আর কি টু হলিউড 25 years বিফোর, ইভেন হোয়েন মরিস টোল্ড হিম দ্যাট হি কুড নট রিয়েলি হেল্প টমি, মানে ফার্স্টে কিন্তু মরিস ভেনিস সে টমিকে বলছিল আমি তোমাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। উইলিয়াম ডিড নট লিসেন টু উইলিয়াম, সে তার কথা শোনে নাই, বাট স্টেড দেয়ার ফর 7 years, কিন্তু সেখানে সে 7 বছর থাকে। নেভার রিয়েলাইজিং এনি সাকসেস ইন অ্যাটেম্পটিং টু বিকাম অ্যান অ্যাক্টর, বাট সে কখনোই একজন অ্যাক্টর হইতে পারে না। দিস হ্যাপেন্স অ্যাগেইন উইথ ডক্টর টাম্পকিন, ডক্টর টাম্পকিনের ক্ষেত্রে ঘটেছে। ডক্টর টাম্পকিন ইজ রিয়েলি এ কনম্যান, যে কি একজন ভণ্ড, অ্যান্ড হি বিল্ডস উইলহেম আউট অফ হিজ লাস্ট বিট, এবং সে টমির কাছ থেকে তার সর্বশেষ যে অংশটুকু থাকে এটুকু আসলে মানে ইউজ করে ফেলে বা কথায় আত্মসাৎ করে ফেলে। অল দ্য হোয়াইল প্রমাইজিং ফাইন্যান্সিয়াল সাকসেস টু এ স্ট্রাগলিং উইলহেম, এবং উইলহেমকে মানে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করে যে জাস্ট মানে আর্থিকভাবে আরো বেশি খারাপ, বা কথায় আর্থিকভাবে আরো বেশি তার অবস্থা শোচনীয় হয়। ওকে, সুতরাং আমরা বলতে পারি যে এই আধুনিক মানুষের যে আচার আচরণ এইগুলো উইলহেম একদমই নিতে পারে নাই আর কি, এবং এই জন্যই সে আসলে আধুনিক মানুষের সাথে কম্পিটিশন করতে গিয়ে ফেইলিয়ার হয়েছে। যেমন মরিস বেনিস একজন, তার বাবা একজন, এরপরে হচ্ছে ডক্টর টামকিন একজন, যারা তাকে জাস্ট ইউজ করছে, এবং মানে দুইজন তাকে ইউজ করছে, বাট তার যে বাবা ডক্টর অ্যাডলার, তার ক্ষেত্রে দেখি যে টমি যেহেতু ফেইলিয়ার, এই জন্য তার বাবা তাকে একদমই অপছন্দ করে এবং তাকে কোনো প্রকার হেল্প করতেছে না। যদিও টমি সবসময় মানে তার যে মেন্টালি কি ইকোনমিক্যালি হেল্প দরকার এইটা বোঝায় না, বাট তার বাবা এইটাই বোঝে। টমি যখনই তার কাছে যায় সে এইটা মনে করে যে তার ছেলে তার কাছে টাকা চাইতেই আসছে। ওকে, যার ফলে আসলে তার সাথে টমির কোনো ভালো সম্পর্ক নেই, এবং এই কারণগুলোর জন্য টমি আধুনিক যে কম্পিটিশন এখানে ফেইলিয়ার হয়েছে। এটি নিয়ে কোনো সমস্যা আছে? মেইন কারণ হচ্ছে এখানে, মেইন কারণটা এখানে বলছে যে সাপোজ আপনি এমন একটা অবস্থায় আছেন যেখান থেকে আসলে আপনার আশেপাশের লোকজনদের সাথে আপনি কম্পিটিশন করে পারতেছেন না, আপনি ফেইলিয়ার হচ্ছেন, তখন এখানে উত্তরটা কি হবে? আপনার আশেপাশের লোকজনদের সম্পর্কে আলোচনা করতে হবে যে আপনার আশেপাশের লোকজন আপনার সাথে কি করছে যার ফলে আপনি ফেইলিয়ার হয়েছেন। তো এখানে দেখেন ওই যে মরিস ভেনিস অথবা ডক্টর টামকিন, তারা টমিকে জাস্ট ইউজ করছে। টমি সহজ সরল এগুলো বুঝতে পারে না, এছাড়া তার বিবেক নাই, সুতরাং সে ভালো মতো জাজও করতে পারে না। এছাড়া সে একজন অলস, সে কোনো কাজ বাজ করে না, এগুলো তার ফাদার সহ্য করতে পারে না। এই যে যে তার বাবা
ওরা দুইজন আধুনিক মানুষ, এই আধুনিক মানুষের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে, যেগুলো তার ফেলিয়ারের কারণ। ক্লিয়ার? প্রিটেন্ডেড সোল মানে হচ্ছে তার বাহ্যিক অবস্থা এমন, আবার তার মানে আভ্যন্তরীণ অবস্থা আরেক রকম। যেমন সে সাকসেসফুল হইতে চায়, ভালো কিছু করতে চায়, বাট সেটা করার জন্য যা মানে সেটা হওয়ার জন্য তা করা দরকার, এরকম সে কোনো কিছু আসলে করে না বা করতে পারে না। সুতরাং তার সোলটা কি? প্রিটেন্ডেড মানে যেন কোনো কিছুতে কাভার করা বা ছদ্মবেশ ধারণ করা, তার উপরে একরকম ভেতরে আরেক রকম, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিটেন্ডেড সোল। বুঝছেন? এরপরেরটা দেখেন যে হোয়াট ইনফ্লুয়েন্স ডাজ ডক্টর টামকিন হ্যাভ অন উইলিয়াম, যে ডক্টর টামকিনের কোন প্রভাবটা উইলহেমের উপরে আমরা দেখতে পাই। তো বলছে ডক্টর টামকিন প্লেস মেনি রোলস থ্রু দ্য, এই তার অনেকগুলো ভূমিকা আছে। দ্য রোল অফ এ সারোগেট ফাদার, দ্য রোল অফ ট্রু টেলার, দ্য রোল অফ এ সোকাল সাইকোলজিস্ট অ্যান্ড এ সোর্স অফ প্যারোডি। এই সবগুলো রোল এখানে সে ইউজ করছে, মানে এখানে সে পালন করছে আর কি। আর প্যারোডি শব্দ অর্থ ব্যঙ্গ বিদ্রুপ করা। যে হি হ্যাজ সো মাচ ইনফ্লুয়েন্সড অন উইলিয়াম, উইলিয়ামের উপরে তার যথেষ্ট প্রভাব আছে। সিগনিফিক্যান্টলি মানে যদি সেগুলোর গুরুত্বপূর্ণ দিক নিয়ে বলি, হি টেকস অন দ্য রোল অফ এ সারোগেট ফাদার ফর উইলিয়াম, যে উইলিয়ামের কাছে একদম সারোগেট ফাদারের মতো। গিভিং হিম অ্যাডভাইস, এখানে তাকে অ্যাডভাইস দিয়েছে। অ্যান্ড লিডিং হিম টু অ্যান ইভেনচুয়াল রিকগনিশন অফ সেলফ, এবং যে কিনা লাস্টে তাকে বুঝতে সাহায্য করছে। ওকে, যেমন দেখেন মানে এই যে টমি উইলিয়াম, সে কিন্তু আগে ডক্টর টামকেনকে যথেষ্ট বিলিভ করতো, বাট লাস্টে সে এসে রিয়ালাইজ করে যে না, এ আসলে একজন ফ্রড এবং আমাকে ভালো হতে হবে। এটা মানে ডক্টর হ্যাঁ, যে ডক্টর টামকিন যেমন তার সাথে ভণ্ডামি করছে, একই রকম তাকে তার যে রিয়েলাইজেশনটা আনার ক্ষেত্রে হেল্প করছে। এই জন্য বলছে যে টু অ্যান ইভেনচুয়াল রিকগনিশন অফ সেলফ। জাস্ট লাইক এ ফাদার, ডক্টর টামকিন টিচেস হিম ভ্যারিয়াস ফিলসফিস অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল লাইফ, যেমন একজন সারোগেট ফাদারের মতো ডক্টর টামকিন সে তাকে জীবনের বাস্তবতা সম্পর্কে অনেক কিছু শিখাইছে বা জানাইছে। অ্যান্ড হাউ টু ইনভেস্ট মানি ইন দ্য কমোডাইটিস মার্কেট টু ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট, এবং সে শেখাইছে কিভাবে কমোডাইটি মানে এক কথায় মার্কেটের জিনিসপত্র যে শেয়ার, এটা কিনতে হয় যাতে করে আমাদের যে মানে মেইন টাকা এটা ইনভেস্ট করে আমরা যেন প্রফিট বা বেনিফিট আর্ন করতে পারি। বলছে one of the reasons that William falls under the influence of charlatan Dr. Tamkin is that he does not know how to make sound judgment. সুতরাং এই ডক্টর টামকিন যা যা বলছে টমি এগুলো কেন শুনছে, কারণ টমি সে আসলে নির্দিষ্ট এক কথা তার মধ্যে জাজমেন্ট, এই যে জাজের যে কোয়ালিটি এটা নাই। ওকে, মানে সে ঠিক মতো জাজমেন্ট করতে পারে না, যার ফলে ডক্টর টামকিন থেকে যা যা বলছে সে তাইতেই হচ্ছে ফ্লিপ করছে, তাইতেই সে করছে। যে দিস ইজ টিপিক্যাল অফ হিজ এন্টায়ার লাইফ, এটা আমরা তার পুরো জীবন জুড়ে দেখি। Being taken in by Dr. Tamkin is a little different from how he was fooled by the talent Scott Morris Bennis, মানে এখানে বলছে যে মরিস বেনিস তাকে যেভাবে ইউজ করছিল এটার সাথে তেমন কোনো পার্থক্য নেই ডক্টর টামকিন তাকে কিভাবে ইউজ করছে, মানে দুজনে তাকে কিভাবে ইউজ করছে সে জাস্ট বলো তাদের চিন্তা চেতনা বা তাদের যে ভণ্ডামি এটা সে ধরতে পারেনি, যার ফলে তাদের দ্বারা ইউজড হয়েছে। যে when he was young inexperienced man, William is also suffering from the pain of being rejected by his father, সেটা তার সাথে তার বাবারও ভালো সম্পর্ক নেই। সো হি অ্যাডপ্টস টামকিন অ্যাজ এ কাইন্ড অফ সারোগেট ফাদার, এই জন্য সে আসলে তার একজন সাপোর্ট ম্যানের দরকার হয়েছে, যার ফলে সে এখানে ডক্টর টামকিনকে তার সারোগেট ফাদারের মতো অ্যাকসেপ্ট করছে। টামকিন ইজ এ কমপ্লেক্স ফিগার, এখানে সে একজন খারাপ বা জটিল টাইপের মানুষ। হি ইজ কালারফুল, এবং সে কি এখানে কালারফুল মানে ভণ্ড, মানে টক্স ওয়েল, এবং সে সুন্দর কথাবার্তা বলে টমিকে তার ফাঁদে ফেলছে, এবং এর পরবর্তী টমির সমস্ত টাকা সে ইনভেস্ট করেছে এবং সবকিছু সে আত্মসাৎ করছে। হি হ্যাজ অ্যান অ্যান্সার অ্যান্ড অল এক্সপ্লানেশন ফর এভরিথিং, মানে টমি তাকে যখনই যে কোশ্চেন করতো সবকিছুর উত্তর সে দিয়ে দিত আর কি, মানে সবকিছু সে যেন একেবারে সাজিয়ে রাখতো, এবং এগুলো বলে সে টমিকে আসলে আকৃষ্ট করছে। অ্যান্ড এ কালেকশন অফ আউটল্যান্ডিশ স্টোরিজ টু ব্যাক আপ হিজ ক্লেমস, মানে সে সুন্দর সুন্দর গল্প বলে যে টমিকে তাকে যে তার প্রতি বিশ্বাস করতে বাধ্য করাইছে। হি ইজ এ ভেরি কনভিনসিং ফেক অ্যান্ড হি গিভস উইলহেম দ্য অ্যাটেনশন হি ক্রেভস, সুতরাং সে যে অ্যাটেনশনটা চাইছে টমি ওই অ্যাটেনশনটা তার প্রতি দিয়েছে, যার ফলে সে টমিকে বলছে মার্কেটে ইনভেস্ট করার জন্য, সে ইনভেস্ট করছে, লাস্টে সব টাকা হারাইছে। অ্যান্ড ইয়েট ইফ টামকিন ওয়াজ অনলি এ ফেক হি উড নট বি এবল টু এক্সার্ট সাচ এ হোল্ড ওভার উইলিয়াম, সুতরাং যদি সে এত বড় ভণ্ড না হয়তো সে কিন্তু কখনোই টমির উপর এরকম হচ্ছে একটা ইনফ্লুয়েন্স রাখতে পারতো না। তার মানে আমরা বলতে পারি ডক্টর টামকিন সে একজন ভণ্ড, এবং সে সুন্দর সুন্দর কথাবার্তা বলে টমিকে তার দলে ভেড়াইছে, এবং এর পরবর্তী টমিকে বাধ্য করছে সমস্ত টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য, এবং লাস্টে সে তার সমস্ত টাকা হারিয়ে ফেলছে। তো আমরা বলতে পারি কি আসলে এখানে টমি সে যার প্রতি বিলিভ করবে এরকম সে তার মানে ওরকম কাউকে সে পায়নি। ওকে, ইভেন তার যে ফাদার সেও তাকে রিজেক্ট করছে, তার ফাদার সাথে তার ভালো সম্পর্ক ছিল না, এই জন্যই সে ডক্টর টামকের সমস্ত কথা বিলিভ করছে, বাট আলটিমেটলি সবকিছু লস্ট করছে। সো
আমরা বলতে পারি যে ডক্টর টামকিনের একটা পুরোপুরি ইনফ্লুয়েন্স টমির উপরে ছিল। এটা নিয়ে সমস্যা আছে কারো? অরূপ ভাই, তারপরে হচ্ছে, হ্যাঁ ভাইয়া। হুম 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 না, শেয়ার মার্কেটের ব্যবসাটা তো ওখানে সরাসরি না, মানে সরাসরি আপনি তো কোনো কিছু ওইরকম আপনার কাছে দিয়ে যাবে না। আপনি এই কোম্পানির এত পরিমাণে শেয়ার কিনবেন যে আমি 1%, সাপোজ যেমন ধরেন আপনি যে বসুন্ধরা কোম্পানির হচ্ছে কি স্যানিটারির যে জিনিসপত্র এইগুলো আছে, ওকে। তো আপনি বললেন কি যে আমি বসুন্ধরা কোম্পানির সাপোজ স্যানিটারি জিনিসপত্রের বর্তমানে দাম আছে 1 কোটি টাকা। তো আপনি বললেন যে আমি আপনাদের 1% শেয়ার, মানে হচ্ছে ধরেন আপনি 10 লাখ বা না, 10 লাখ না, 1 কোটির হচ্ছে 1%, 1 লাখ টাকা, আপনি 1 লাখ টাকা শেয়ার কিনছেন। তো আগে ওই মানে প্রত্যেকটা স্যানিটারির দাম ছিল ধরেন হচ্ছে 10,000 টাকা করে। তার মানে আপনি 1 লাখ টাকায় 10টা কিনতে পারছেন। বাট হঠাৎ করে দামটা কমে গেছে কিন্তু, ওকে। তো দামটা কমে যাওয়ার ফলে আপনাকে মানে আপনি কিন্তু বসুন্ধরা কোম্পানিকে ঠিকই টাকা দিচ্ছেন, বাট ওই যে যে হচ্ছে আপনার তাদের কাছ থেকে কেনা যে শেয়ারটা সেটার দামটা কমে গেছে, যার ফলে লসটা আপনার হয়েছে। তো এখানে সরাসরি আপনি কিছু কিনেন না, বাট আপনার টাকার মান পারে কমে। যদি আবার তাদের প্রোডাক্টের দাম বাড়তো তাহলে কিন্তু আবার টাকাটা আপনার লাভ হইতো, বাট দাম কমছে, লসটা আপনার হয়েছে। বুঝছেন, এটাই হচ্ছে শেয়ার মার্কেট। তো টমি তার টাকা পয়সা ওইখানে লাগাইছিল, ফার্স্টে যদিও একটু পারছিল, লাস্টে আলটিমেটলি তার সব লস হয়েছে। যে রাইতে সে লাগাইছিল, রাই মানে হচ্ছে ভুট্টা টাইপের কোনো কিছু আর কি, ওইরকম খাবার দাবার। বুঝছেন ভাইয়া? আপনাকে আমি কেমন যাবো, শেয়ার মার্কেটের সবকিছু টাকা হয়, আপনাকে সরাসরি হাতে কোনো কিছু দিবে না। তার মানে সে টাকাটাই লস করছে। এখানে টামকিন তাকে বাধ্য করছে ওটা ইনভেস্ট করাইতে, ওকে। তো এখানে এই এই নভেলে বলা নাই সরাসরি যে টামকিন কি টাকাটাই নিয়ে গেছে, বাট টামকিনের ইনফ্লুয়েন্সে সে টাকাটা ইনভেস্ট করছে, সুতরাং এখানে সে ইনফ্লুয়েন্সের কথাই বলছে, এখানে একবারও বলা হয় না যে টামকিন নিছে কিনা। জি ভাইয়া। আচ্ছা ওকে, তো আজকে তোর কি থাক, নেক্সট আগামীকাল, আগামীকালকে এখান থেকে আর কয়টা পার্ট বি আছে, আগে দুই, চারটা, একটা কমপ্লিট করে আমরা পার্ট দিয়ে শুরু করবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। পুষ্পা, মে মাসে? না ভাইয়া, সম্ভাবনা খুব কম, যদিও হয় একটা দুইটা হইতে পারে, যদি হয় সম্ভাবনা 20% সর্বোচ্চ, ওকে। হ্যাঁ, তো এখানে থার্ড ইয়ারের এক্সাম 19 তারিখে মনে হয় শেষ হবে, নাকি 24 তারিখে, যেন এক্স্যাক্টলি আমার মনে নাই। তো এরপরে, আচ্ছা 21 তারিখে শেষ হবে, এরপরে ওদের আবার কবে হবে এক্স্যাক্টলি আমি জানি না, ওটা আমি দেখি কবে হবে। থার্ড ইয়ারের এক্সাম শেষ হবে হচ্ছে ধরেন, থার্ড ইয়ারের এক্সাম, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, থার্ড ইয়ার এক্সাম শেষ হবে 21 তারিখে, ওকে। তার মানে এরপরে আপনাদের হাতে সময় থাকতেছে আহ কয়দিন, ওই হইলো দুই একটা বা দুই তিনটা এক্সাম হইতে পারে, যদি হয়, এবং সেটার সম্ভাবনা খুব কম। কারণ যতটুকু শুনছিলাম, কে যেন বলছিল 6-7 তারিখের দিকে নাকি হচ্ছে আপনাদের কি বলো ওটাকে, কোরবানির ঈদ, ওকে। সুতরাং যদি হয় কোরবানির ঈদের আগে দুই একটা এক্সাম হবে, এর পরবর্তীতে বাকিগুলো হবে। আর সেটার সম্ভাবনা খুব কম, যদি না হয় তাহলে অবশ্যই কোরবানির ঈদ 6-7 তারিখ হলে, তার মানে 10 তারিখের মধ্যে কোনো এক্সাম আছে না, 10 তারিখের পরে হওয়ার সম্ভাবনা জুন মাসে, ওকে।